নমস্কার, দর্পণিত অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। চোরাগলিতে পড়ে গেছেন কার্যত এ রাজ্যের চাকরিহারা শিক্ষকরা। মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিচ্ছেন, এখনও যে আশ্বাস দিচ্ছেন, কার্যত সবটা মিথ্যা। এবং যে ভাতা সিস্টেম তিনি চালু করেছেন, সেই ভাতা সিস্টেম আদৌ সুপ্রিম কোর্টে টিকবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছে। কারণ এই শিক্ষকদের টাইম হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত। যে শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেছে, সেই শিক্ষকদের কি করে শিক্ষক, গ্রুপ ডি কর্মচারী, গ্রুপ সি কর্মচারী কি করে সরকারের কাছ থেকে সরকার তাদেরকে নতুন করে টাকা দেবেন, ভাতা দেবেন, তাই নিয়ে সুপ্রিম কোর্টে নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জ হচ্ছে। ফলে সবটা মিলিয়ে কার্যত চোরাগুলিতে পড়ে গেছেন যারা যোগ্য শিক্ষক, যারা সত্যিই পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিলেন, যাদের সত্যিই মেধা আছে। নিঃসন্দেহে এই অপদার্থতা রাজ্য সরকার, এই অপদার্থতা স্কুল সার্ভিস কমিশনের। কারণ তারাই প্রকৃত তথ্য আদালতের সামনে হাজির করেনি, তারাই বের করতে পারেনি যে প্রকৃত, হয়তো আছে তাদের কাছে, তারা ইচ্ছা করেই বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্য তারাই জমা দেয়নি সঠিকভাবে যে প্রকৃতপক্ষে পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে কারা পাশ করেছেন আর কারা টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। আর রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন দুটোকে গুলিয়ে দিতে চেয়েছিলেন, অর্থাৎ সবটাই এমন একটা হজপট করে দিতে চেয়েছিলেন যে ভেবেছিলেন বোধহয় এই নিরিখে তারা পার পেয়ে যাবেন। কিন্তু সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া, অবশ্যই হাইকোর্ট এই ব্যাপারে অনেক কড়া। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে সমস্ত পরীক্ষাটা বাতিল হয়ে যাবে, আবার পরীক্ষা দিতে হবে। এবং দ্বিতীয়বারে সংশোধন করে বলেছেন যে ঠিক আছে, 31শে ডিসেম্বর অবধি এরা চাকরি করতে পারবেন, অর্থাৎ এবছরই তাদের চাকরির লাস্ট। এর মধ্যে তাদের পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে আসতে হবে, যদি না পারেন তাহলে 31শে ডিসেম্বরের পর তাদের বিদায়। ফলে সবটা মিলিয়ে এই রায়ের সত্যতা এখনও বোধহয় অনুভব করতে পারছেন না চাকরিহারা শিক্ষকরা। তাদেরকে যেভাবে রাজ্য সরকার বোঝাচ্ছে, যেভাবে শিক্ষামন্ত্রী বোঝাচ্ছেন, যেভাবে মুখ্যমন্ত্রী বোঝাচ্ছেন, সবটাই মিথ্যা। কারণ কোনো পথ নেই এটা থেকে বেরিয়ে যাবার। রিভিউ পিটিশন থাকবে কি থাকবে না তা নির্ভর করে কার্যত জাজদের ওপর। আদৌ জাজরা এই রিভিউ পিটিশন গ্রহণ করবেন কি না সন্দেহ আছে। রায় বেরোনোর পর প্রায় 1.5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু এই নিয়ে কিছু হয়নি। ফলে এটা নিঃসন্দেহে একটা চোরাগলিতে ঢুকে যাচ্ছেন অন্যের কথার, সরকারের কথার আশ্বাসের ভিত্তি করে। ফলে বিপথে পরিচালিত হচ্ছেন এই গ্রুপ ডি, গ্রুপ সি এবং চাকরিহারা শিক্ষকরা। এই রকম বিভ্রান্তিকর ঘটনা এর আগে বাংলা দেখেনি। জেনারেলি এই রকম ঘটনা ঘটলে যে কোনো 26,000 অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেলে যে কোনো সরকারের পদত্যাগ করা উচিত, মিনিমাম শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। কিন্তু এই রাজ্যে তো এসব হয় না। সত্যি সত্যি যে দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন, হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছেন। পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী জেলে, তার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, আরও অনেকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ফলে সবটা মিলিয়ে এই দুর্নীতি যে প্রকৃত দুর্নীতি হয়েছে এর মধ্যে কোনো দ্বিমত নেই। এখানে দাঁড়িয়েও যদি স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার চেষ্টা করতেন, তাহলে প্রকৃত শিক্ষক যারা আছেন তারা কিন্তু চাকরিটা বজায় থাকতো। কিন্তু সেটাকেও তারা গুলিয়ে দিলেন, কারণ যেভাবে তারা টাকা নিয়েছে রাজ্য সরকার বা শাসক দলের লোকরা, ফলে সেক্ষেত্রে যারা টাকা দিয়েছেন তাদের চাকরি যদি চলে যায়, সেক্ষেত্রে একটা বড় রকমের গোটা রাজ্যে অশান্তি হতে পারে। শাসক দলের লোকরা এলাকা ছাড়া হতে পারে, কারণ মানুষ টাকা ফেরত চাইবে। তুমি চাকরি করিয়ে দেবে বলে টাকা নিয়েছে, এখন চাকরি চলে গেছে, চাকরি নেই, তোমাকে টাকা ফেরত দিতে হবে। ফলে এই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু যেভাবে রাজ্য সরকার বোঝানোর চেষ্টা করতেন সবটা কিন্তু ভুল। আইনজ্ঞরা পরিষ্কারভাবে বলছেন যে রিভিউ পিটিশন আদৌ সুপ্রিম কোর্ট গ্রহণ করবে কিনা সেটা তার জাজের ওপর নির্ভর করে। হরিয়ানার ঘটনায় আছেন, সেখানকার মুখ্যমন্ত্রী প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক কম ছিল, সেখানে বোধহয় 11,000 নিয়োগ ছিল, এখনও জেল খাটছেন, মুখ্যমন্ত্রী জেল খাটছেন। ফলে স্বাভাবিকভাবেই
এই বৃহত্তর দুর্নীতি শিক্ষাক্ষেত্রে ভারতবর্ষে এর আগে দেখেনি। প্রাইভেটে হয়তো দেখেছে, শিক্ষাক্ষেত্রে, সরকারি শিক্ষাক্ষেত্রে কিন্তু এর আগে দেখেনি। ফলে স্বাভাবিকভাবেই আদালত কতটা নরম হবে সেটা কিন্তু সত্যি খুব কঠিন প্রশ্ন। আদৌ এই দুর্নীতির বিরুদ্ধে আদালত নরম হবে কিনা, রিভিউ পিটিশন গ্রহণ করবেন কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। ফলে চোরাবালির মধ্যে না গিয়ে শিক্ষক, যারা যোগ্য শিক্ষক, তাদের উচিত সরকারের কথা না শুনে নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করা আবার পরীক্ষায় বসার জন্য। কারণ তারা যোগ্য, তারা পড়াশোনা করেছেন, তারা আবারও পারবেন। যারা অযোগ্য তারাই মূলত আন্দোলনের সবচেয়ে বড় নেতৃত্ব দিচ্ছেন, কারণ তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন বলে তাদের চাকরি হারা হয়ে যাবেন, কারণ পরীক্ষায় বসতে তারা চাকরি পাবেন না। কিন্তু তারা এটা করছেন না যে যাদেরকে টাকা দিয়েছেন তাদের নাম বলছেন না, যাদেরকে টাকা দিয়েছেন তাদের কাছে গিয়ে টাকা ফেরত চায় সেটা তারা করছেন না। ফলে ভুল পথে তারা পরিচালিত হচ্ছেন, কখনো সরকারের দ্বারা, কখনো স্কুল সার্ভিস কমিশনের দ্বারা। এতে কার্যত 31শে ডিসেম্বরের পর তাদের কার্যত আর কিছু করার থাকবে না যদি সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন না গ্রহণ করে। কারণ সুপ্রিম কোর্টের জাজদের ওপর নির্ভর করবে রিভিউ পিটিশন আদৌ তারা গ্রহণ করবে কিনা। তাই দিশাহীন এই আন্দোলনের কোনো সদুত্তর বা কোনো ভালো উত্তর এখনো পর্যন্ত কিন্তু কেউ দিতে পারবেন না। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকার এই আন্দোলনকে জিয়ে রাখতে চাইছেন আদালতকে দেখানোর জন্য। কিন্তু যতদূর খবর, আদালতও বোধহয় এই চরম দুর্নীতির বিরুদ্ধে সরকারি ক্ষেত্রে এতে নরম হবে না। কারণ প্রায় 1.5 মাস কেটে গেছে, এখনও কিন্তু আদালত কোনোভাবেই রিভিউ পিটিশন গ্রহণ করেনি। ফলে দিশাহীন পথে না গিয়ে যোগ্য শিক্ষকদের উচিত আদালত যেটা বলেছে সেটাকে মেনে নিয়ে নিজেদের প্রস্তুত করা। আপাতত এইটুকুই, পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে।